সেই ছোট্টবেলা থেকে যবে থেকে জ্ঞান পড়েছি, যবে থেকে বুঝতে শিখেছি, শুধু একটা জিনিস ভালো করেই বুঝেছি যে জীবনে বেঁচে থাকতে গেলে লড়াই করেই কিন্তু জীবনে বেঁচে থাকতে হবে। আর যে মানুষ দেখবে জীবনে কষ্ট দুঃখ যন্ত্রণাগুলোকে জয় করে নেয় না, সেই মানুষ কিন্তু তার শেষ জীবনে এসেও কখনো সে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয় না, যে শুধুমাত্র কষ্ট দুঃখ যন্ত্রণার ভয়ে সে যে চুপ করে হাত পা গুটিয়ে নিয়ে বসে থাকবে, সেটা কিন্তু কখনো ভেবো না। কারণ কি বলতো, সেই মানুষই একমাত্র সেই মানুষই পারে যে যে প্রথম থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলোকে মানিয়ে নিতে শিখেছে, যে ভালোবেসে ফেলেছে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলোকে, তাকে এত যন্ত্রণা দিয়েও হারিয়ে দেওয়া কখনোই সম্ভব নয়। হ্যাঁ, সেরকম কিছু গল্প আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে ইন্ট্রোটা তো দিয়ে নিই, কেমন বন্ধুরা? তো চলো। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আর মহাদেবের আশীর্বাদে আমরা বেশ ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 11টা, আর আজ হচ্ছে মঙ্গলবার। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এই যে কলপাড়ে বাসন মাজা থেকেই শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে নিয়েছিলাম, তারপরে স্নান সেরে পুজো দিয়ে রান্নার কাজটাও সেরে নিয়েছি। আর আজ যেহেতু মঙ্গলবার, সেই জন্যে কিন্তু বাড়িতে নিরামিষই রান্না হয়েছে। রান্না বান্নার পরে সোনাকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে রেডি সেডি করিয়ে ওকে স্কুলে দিয়ে এসেছি। তো এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টি তো মাঝে মধ্যেই হচ্ছে, তো সেই জন্য আর সাইকেলটা বের করছি না, বুঝতে পেরেছ? তো সাইকেলটা বের করলে কি হয় বলো তো, এই যে ইটের রাস্তা মানেই তো স্লিপ খাবে, আর সে ঢালাই রাস্তা বলো আর ইটের রাস্তা বলো, স্লিপ তো এমনিতেই খাবে। কোথায় বাচ্চা নিয়ে পড়ে গিয়ে হাত পা ভাঙবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই জন্য ভয়ে আর সাইকেলটাই বের করি না। ওই বাজার হাটে গেলে তবেই মাত্র সাইকেলটা বের করি, না হলে নয়। তো যাই হোক, হেঁটে হেঁটে যেতে একটু সময়ও লাগে, তো সেই জন্য একটু সময় হাতে নিয়েই সোনাকে নিয়ে স্কুলে দিয়ে এসেছি। দিয়ে আবার বাড়িতে এসে ফ্রেশ ড্রেসটা চেঞ্জ করে এই যে কলপাড়ে এসে বাসনগুলো এখন মেজে ধুয়ে নিলাম। কারণ কি, সকালবেলা তো রান্না করেছি, সেই বাসনগুলো তোলাই ছিল, মাজা ধোয়ার সময় ছিল না। তো এখন ফিরে এসেই মেজে ধুয়ে নিচ্ছি। এখন আবার ফোনেও বেশ কয়েকটা কাজ রয়েছে, আরও একটা চ্যানেল রয়েছে, সেটাতেও ভিডিও আপলোড দিতে হবে। এই যে একজন হাউসওয়াইফ হয়ে না, যে বাচ্চা সামলানো, সংসার সামলানো একা হাতে, তার সাথে সাথে দুটো চ্যানেল সামলানো অনেকটাই চাপ ব্যাপার হয়ে যায়। কিন্তু কি করব বলো, এই অভাবের জ্বালায় না নিজেকে কি বলবো হার্ড ওয়ার্ক করতে হয়। সেটা কিন্তু কেউ বোঝে না গো, সবাই শুধু কষ্ট দিতে জানে আর দুঃখ দিতে জানে আর খোঁচা মেরে কথা বলতে জানে। যাই হোক, এদিকে আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম, পটল ভাজা, সয়াবিন আলুর তরকারির সাথে রয়েছে চালতার চাট। আর এখন বর্ষাকাল মানেই তো নরম নরম চালতা সবে মাত্র আমদানি হয়েছে বাজারে, আর সেই কারণে আমি একটা নিয়ে এসেছিলাম। তোমাদের সাথে তো আগের ভিডিওতে শেয়ার করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো ওই চালতাটা আজকেরই রান্না করেছিলাম। তো চালতার চাট বলো বা চিংড়ি মাছ দিয়ে চালতার টক বলো, ভীষণ খেতে ভালো লাগে। তো এখন চিংড়ি মাছটা তেমন একটা আমদানি হচ্ছে না জানো, যেহেতু বৃষ্টিটা খুবই কম হচ্ছে, আর সেই জন্যেই। আর যখন বৃষ্টিটা প্রচুর পরিমাণে হবে তখন চিংড়ি মাছটা ভীষণ ভালো আমদানি হয়। তো যাই হোক, এখন চিংড়ি মাছের দাম আর ইলিশ মাছের দাম দুটোই আকাশ ছোঁয়া হয়ে গেছে। আর আমাদের মতো অভাবের সংসারে কি বলবো, ওই চিংড়ি মাছ আর ইলিশ মাছ নিয়ে আসাটা অনেকটাই টাফ ব্যাপার হয়ে যায়। তবু ওই যে মানুষ তো লোভ সংবরণ করতে পারে না, তাই না? তো সেই কারণে মাঝে মধ্যে নিয়ে চলেই আসি। সে পয়সা খরচা হয় হোক, খাওয়াটা তো হবে, তাই না? তো যাই হোক, এদিকে এখন দুপুরের রান্নাটা রান্না করেছিলাম, তো খেতে বসে গেছি। খাওয়া বলতে কি বলতো, এখন 12:30 মতো বাজে। তো খাওয়ার পরে সোনার স্কুলে যেতে হতো, তো সেই জন্যই খাওয়া দাওয়া করে রেডি সেডি হয়ে গেছিলাম সোনার স্কুলে। তো ওকে গিয়ে খাইয়ে দাইয়ে তারপরে ওখানেই ওয়েট করছিলাম 2 ঘন্টা মতো। বসেছিলাম 2 ঘন্টা বলবো না, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো। তো তারপরে দুটো ক্লাস হওয়ার পরে ওকে বাড়ি নিয়ে এসেছি। বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট করেছিলাম, ওই 10 থেকে 15 মিনিট। তো ভিডিও থাম্বনেলটা এডিট করলাম, তার সাথে সাথে কিছু কাজ ছিল ফোনে, সেগুলো করে সোনা আর ঘুমালো না, বুঝলে? ও সকালে ঘুম থেকে উঠেছে ওই 8টার দিকে, তখন আর ঘুমালো না। তো ওই জন্য আমিও ভাবলাম বিছানায় শুয়ে শুয়ে সময় নষ্ট না করে ঘরের সংসারের কাজগুলো করে নিই। এদিকে দেখো, আমার তো রোজকার ডিউটি তোমরা জানো, এই যে সোনা স্কুলের ড্রেসটা এখন কাচাকুচি করে নিচ্ছি। আমি প্রত্যেক দিনই কাচা ধোয়া করি ও স্কুল থেকে ফিরে আসলে পরে, কারণ নোংরা জামা আমার পরাতে একেবারেই ভালো লাগে না বাচ্চাকে। যদিও বাচ্চারা বোঝে না, তো বোঝে না বলেই যে নোংরা ড্রেস পরিয়ে
স্কুলে পাঠাবো, আমার কিন্তু সেটা একেবারেই হয় না। আমি যেমন পরিষ্কার থাকি, আমার নিজের সন্তান বলো, আমার সংসার বলো, সব কিছুকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একটু ভালোবাসি। তো যাই হোক, এদিকে কাচাকুচি করে নিচ্ছি। তার সাথে সাথে হচ্ছে এত মেঘলা ওয়েদার, কি বলবো তোমাদের, পুরো কালো ঘুটঘুটে হয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর রোদ্দুর তো একেবারেই বেরোয়নি, আর মাঝে মাঝে ঝোড়ো বাতাসও বইছে, জানো, মানে হচ্ছে নিম্নচাপ হয়েছে। তো বৃষ্টি ধরলে পরে কয়দিন যে ধরবে তার কোনো হিসেব নেই। তো যাই হোক, যাক, ও নিম্নচাপ হয়েছে, বৃষ্টি হলেই তবে মানুষ বাঁচবে, কারণ চাষবাস একেবারেই হচ্ছে না। আমার বাড়ির সামনে দেখতে পাচ্ছ ওই যে মাঠটা, একেবারেই জল নেই, একেবারে শুকনো কাঠ হয়ে রয়েছে। মানে কিছু কিছু জায়গায় চাষবাস হচ্ছে, যেগুলোতে জল রয়েছে, যেগুলোতে নেই তো সেগুলো তো হচ্ছে না, তাই না? তো যাই হোক, ওই যে হয় না বন্ধুরা, মানুষ কিন্তু এক জীবনে সব কিছু সুখ মানে সহ্য করতে পারে না, মানে মানুষের কপালে থাকে না। কেন কি বলতো, আমরা প্রত্যেকটা মেয়েরাই চাই, আমরা যারা হাউস ওয়াইফ রয়েছি, আমরা তো বিয়ের আগে কত স্বপ্ন চোখে আঁকি, তাই না? যে আমার একটা সংসার হবে, আমার স্বামী থাকবে, সন্তান থাকবে, ফ্যামিলির সবাই আমাকে ভালোবাসবে। কিন্তু না, আমরা তো একবারেই ভুল ভাবি, তাই না? ওই যে হয় না, আম গাছে ছালি মানায়, নিম গাছে ছালি মানায়। নিম গাছের ছাল কি কখনো আম গাছায় এসে জোড়া লাগবে? কখনোই লাগবে না। তাহলে তেতো আর মিষ্টির মধ্যে ফারাক থাকতো না, আর তেল আর জলের মধ্যে ফারাক থাকতো না, তাহলে তো তেল আর জল কখনো মিশে যেত, তাই না? সেটাই হচ্ছে ব্যাপার। পরই থাকে, পরকে কেউ কখনো আপন করে না। শ্বশুরবাড়িতে এসে তুমি যখন ভাববে যে সবাইকে নিয়ে ভালোবেসে সংসার করব, কিন্তু না, শ্বশুরবাড়ির সবাই তো আর এক সমান হয় না। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, 5টা মানুষও তেমন সমান হয় না। আর সেই কারণেই কিন্তু প্রত্যেকটা সংসারে ঘটি বাটির মতো ঠোকাঠুকি লেগেই থাকে। আর সেই কারণেই দেখো, আজকের আমার স্বামী আমাকে নিয়ে নতুন সংসার পেতেছে, নতুন ঘর করেছে, আর আমরা ভালো রয়েছি, সুখে রয়েছি, সেটাও আবার অনেকে সহ্য হচ্ছে না। আবার অনেকে আমাকে খোঁচা মেরে কথা বলছে, জানো, আমি নাকি টাকার লোভে আমার স্বামীকে প্রবাসে পাঠিয়েছি। তোমরাই বলো, আমার এই অল্প বয়সে একটা ছোট বাচ্চা নিয়ে একটা সংসারে থাকি, যেখানে আমার ঢাল হয়ে দাঁড়ানোর মতো কেউ নেই, আর একটা কষ্ট দুঃখ হলেও কারোর সাথে শেয়ার করার মতো নেই। আর সেখানে আমি নাকি আমার স্বামীকে প্রবাসে পাঠিয়েছি টাকার জন্যে। সত্যি মানুষ কত আজব, তাই না? মানুষের ভালো সহ্য করতে পারে না, বিশেষ করে দেখবে আপনজনেরা একটু বেশিই ভাবে। কারণ কি বলতো, তারা তো মানুষটাকে সহ্যই করতে পারে না, আর সহ্য না করতে পারলে তার ভালোটা কি করে সহ্য করবে বলো? সেটাই হচ্ছে ব্যাপার। তো সব কিছু মিলেমিশিয়ে আমার এই বেশ কয়েক বছরের বিবাহ জীবনে আমি এটাই বুঝে গেছি যে তারা আমাকে, আমার বিয়ের পরে আমাকে হাড়ে হাড়ে টের পাইয়ে বুঝিয়ে দিয়েছে যে আমি কিন্তু তাদের যোগ্য না। এটাই হচ্ছে ব্যাপার। পরকে তো আপন করে তবেই আপন হবে, তাই না? যদি আপন করতেই না জানলে, তাহলে আর মানে কি বলবো, ফ্যামিলির আর হেড সদস্য হয়ে কী বা করলে? আর ওই সারা জীবন একা একা থাকার অভ্যেসটাই থেকে গেল, আর সারা জীবন একাই থাকতে চাইলে পরকে কখনো আপন করতে পারলে না, সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি যেহেতু খারাপ মানুষ, তো খারাপ মানুষের কাছেই ভালো রয়েছি, সেটাই হচ্ছে ব্যাপার, তাই না বন্ধুরা? যার কাছে আমি ভালো, তার কাছেই তো ভালো রয়েছি, সেটাও তাদের সহ্য হচ্ছে না। এই কথাটা যে তারা বললো, তাদের একটা ভাবনা চিন্তা করাও দরকার ছিল। একটা মেয়ে কখনো তার স্বামীকে প্রবাসে পাঠিয়ে একা একা ভালো থাকতে পারে বলো? তোমাদের তো হাজব্যান্ড রয়েছে, তোমাদের হাজব্যান্ড যদি এরকম 9 মাস 10 মাস করে প্রবাসে থাকে, তাহলে তোমাদের মনের অবস্থাটা ঠিক কেমন হবে একটু ভেবে দেখো। তোমাদের উপরে এই সব কিছুটা ছেড়ে দিলাম। আর সত্যি কথা বলতে কি, এরকম কথা না বিয়ের পর থেকে শুনতে শুনতে আমার পুরো দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। আর যখন আমি আমার নিজের রূপটা দেখালাম, তখনই কিন্তু সবার কাছে খারাপ হয়ে গেলাম। আর আজও পর্যন্ত কারোর কাছে ভালোই হলাম না। কারণ কি বলতো, ভালো তো কেউ বাসেই না, আর ভালোবাসলে তবেই না ভালোবাসা দেবে। আমরা যতই ভালোবাসি, আমরা তো পরের বাড়ির মেয়ে, ভালোবাসা দিলেও ওদের পছন্দ হয় না। তখন আমার পেছনে ভনিতা করে বলে, ও ঢং দেখাতে এসছে, সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আজকে অনেক পরচর্চা পরনিন্দা করে ফেললাম। কারণ কি বলতো, এই যে কাছের মানুষগুলো এই সমস্ত কথা বলে না, সহ্য করতে পারি না। এদিকে দেখো, রাতের খাবার রেডি করে নিয়েছি। সোনা খাবে আলু সেদ্ধ ভাত, আমি খাবো কচু সেদ্ধ ভাত। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করব। বেশি দূর এগোবো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। আর তোমাদের যতই কষ্ট হোক না কেন, সবসময় নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবে, কারণ সারা জীবন ভগবান কিন্তু কারো কপালে কষ্ট লিখে রাখেনি। চলো, আজকে ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।